বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালের হিসাব বিজ্ঞান ক্লাসে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে ক্লাসে আছি আমি মোহাম্মদ মমতাজউদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ ক্লাস, 2 ঘরা নগদান বহি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন 2 ঘরা নগদান বইয়ের 1 ঘরা নগদান বইয়ের কিছু অংশ শিখেছি। আজকে 2 ঘরা নগদান বহি শিখব। আজকের শিখন ফলের মধ্যে রয়েছে 2 ঘরা নগদান বহি কাকে বলে, কন্ট্রা বা বিপরীত দাখিলা কাকে বলে, উল্টা দাখিলা বলতে আমরা কি বুঝি, এবং একটি ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই 2 ঘরা নগদান বই কাকে বলে। 2 ঘরা নগদান বইতে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ যে বইতে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নগদান বইয়ের উভয় দিকে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন লেখার জন্য 2টি করে টাকার ঘর থাকে, তাকে 2 ঘরা নগদান বই বলে। 2 ঘরা নগদান বই থেকে আমরা একই সাথে হাতে নগদ ও ব্যাংক ব্যালেন্স জানতে পারি। অর্থাৎ 2 ঘরা নগদান বই বলতে আমরা বুঝি যে বইতে 2টি টাকার কলাম থাকবে, একটি নগদ টাকা বা ক্যাশ, আর একটি হচ্ছে ব্যাংক। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের হাতে নগদ টাকার যেরকম প্রয়োজন হয়, তদ্রূপ অতিরিক্ত টাকা আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি বা ব্যাংকে গচ্ছিত রাখি। কাজেই ব্যাংকের টাকা এবং হাতে নগদে কত টাকা রয়েছে তা জানা অত্যন্ত প্রয়োজন হয়ে যায়। তো 2 ঘরা নগদান বইতে ডেবিট পাশে 2টি টাকার ঘর থাকবে, একটি নগদ টাকার ঘর ক্যাশ ব্যালেন্স, আর একটি হচ্ছে ব্যাংক কলাম। অনুরূপভাবে ক্রেডিট সাইডে ক্যাশ এবং ব্যাংক 2টি কলাম থাকবে। একটি নির্দিষ্ট সময় শেষে আমরা নগদ টাকার যে ব্যালেন্স, হাতে নগদ টাকা কত রয়েছে বা ব্যাংকে কত টাকা রয়েছে, তা আমরা 2 ঘরা নগদান বইয়ের মাধ্যমে জানতে পারি। 2 ঘরা নগদান বই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যেটার মাধ্যমে আমরা নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করি এবং দিন শেষে বা নির্দিষ্ট সময় শেষে নগদ টাকা এবং ব্যাংকে টাকার পরিমাণ জানতে পারি। এরপরে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অঙ্ক করতে গেলে যে 2টি জিনিস দরকার পড়বে, যেমন কন্ট্রা বা বিপরীত দাখিলা আর উল্টা দাখিলা। কন্ট্রা বা বিপরীত দাখিলা কাকে বলে? কোনো লেনদেনের দাখিলা যদি একই সাথে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবকে প্রভাবিত করে, তবে তাকে পাল্টা দাখিলা বা বিপরীত দাখিলা বা কন্ট্রা দাখিলা, ইংলিশে কন্ট্রা এন্ট্রি বলা হয়ে থাকে। অর্থাৎ যে এন্ট্রি বা যে লেনদেনের মাধ্যমে একই সাথে নগদ টাকাকেও প্রভাবিত করবে এবং ব্যাংকের রক্ষিত টাকাকেও প্রভাবিত করবে, সেটাকে আমরা বলবো কন্ট্রা বা বিপরীত দাখিলা। কন্ট্রা লেনদেনের ফলে নগদ টাকা বৃদ্ধি ও ব্যাংকে জমা হ্রাস পাবে। নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংকের টাকা হ্রাস পাবে। অনুরূপভাবে নগদ টাকা যদি হ্রাস পায় তাহলে ব্যাংকে জমা টাকা বৃদ্ধি পাবে। ধরে নেওয়া হোক একজন ব্যবসায়ী তার ব্যবসা হতে টাকা ব্যাংকে জমা রাখলো, তাহলে কি হলো? তার ব্যাংকের টাকা বেড়ে গেল। তাহলে ব্যাংকের টাকা বাড়ার সঙ্গে সঙ্গে তার নগদ টাকার পরিমাণ ব্যবসা থেকে কমে গেল। এই লেনদেনকে আমরা বলবো কন্ট্রা দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা নামেও পরিচিত। টাকার পরিমাণ ডেবিট দিকে নগদ লিখলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। অর্থাৎ ডেবিট দিকে যদি নগদ টাকা লেখা হয় তাহলে ক্রেডিট দিকে সেটা ব্যাংকে যাবে, আবার ডেবিট দিকে যদি ব্যাংকে লেখা হয় তাহলে সেটা ক্রেডিট দিকে নগদের ঘরে লিখতে হবে। নগদান বইয়ের উভয় পাশের বিবরণ ঘরে লিখতে হবে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবের পাশে, অথবা খতিয়ান পৃষ্ঠার ঘরে বন্ধনীর ভিতরে ইংরেজি সি বা কন্ট্রা বা বাংলায় ক অক্ষর বসিয়ে কন্ট্রা এন্ট্রি হিসাবে চিহ্নিত করা হয়। আমরা যখন অঙ্ক করব এই বিষয়টা আরো সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে দেখব অঙ্কে এর কি প্রভাব হয়। তাহলে আমরা কন্ট্রা এন্ট্রি বলতে কি বুঝলাম? যে কন্ট্রা এন্ট্রি একই সাথে নগদ টাকা এবং ব্যাংকে টাকার
দুই দিকে প্রভাবিত করবে। একটি উদাহরণ আমরা দেখি যে সাধারণত নিম্নোক্ত দুটি লেনদেনের ক্ষেত্রে পাল্টা দাখিলা বা কন্ট্রা দাখিলা দিতে হয়। এক, নগদ অর্থ ও নগদান হিসাবের অন্তর্ভুক্ত প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হলে। নগদ অর্থ বা নগদান হিসাবের অন্তর্ভুক্ত প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হলে, তাহলে ব্যাংকে যখন আমরা নগদ অর্থ বা নগদ অর্থের মধ্যে রক্ষিত চেক ব্যাংকে জমা দেব, তখন ব্যাংকের টাকা বেড়ে যাবে আর নগদ টাকা কমে যাবে। অথবা আরেকটি এন্ট্রি কন্ট্রার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে যে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করা হলে। যদি আমরা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করি, তাহলে ব্যাংকের টাকা কমে যাবে এবং অফিসের নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। এই দুইটা এন্ট্রি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই কিভাবে এর প্রভাব হচ্ছে। এটা একটি দুঘরা নগদান বইয়ের ছক। এটা ক্রেডিট দিক, এটা ডেবিট দিক। তারিখ, বিবরণ বা হিসাব খাত, জাবেদা পৃষ্ঠা, নগদ, ব্যাংক। বিবরণ বা হিসাব খাত, জাবেদা পৃষ্ঠা, নগদ, ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, এটা দুঘরা নগদান বইয়ের একটি ছক আমি এঁকেছি। এখানে কন্ট্রা এন্ট্রির প্রভাবটা আমরা দেখব। 1 নম্বরে বলা আছে নগদ অর্থ বা নগদান হিসেবে অন্তর্ভুক্ত প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হলো, বা নগদ টাকা। এভাবে যদি আমরা লিখি নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। $5,000। এটি কাল্পনিক ফিগার আমরা দেখে নিলাম। নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো $5,000। তাহলে এর জাবেদা কি হয়? নগদ টাকা যদি আমরা ব্যাংকে জমা দিই, এর জাবেদা আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? $5,000। এখানে ব্যাংক হিসাবকে ডেবিট করা হয়েছে, নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এই লেনদেনটি যখন আমরা দুঘরা নগদান বইতে স্থানান্তর করব, তাহলে এটা কিভাবে স্থানান্তর হয় দেখি আমরা। দুঘরা নগদান বইতে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে নগদ টাকা কমে গেছে। নগদ টাকা যদি কমে যায়, এখানে আমরা তারিখ লিখব, যে কোনো তারিখ, যেমন আজকে 29/11। নগদ টাকা ব্যাংক থেকে কমে গেছে। ক্রেডিট সাইডে $5,000 কমে গিয়েছে। কত টাকা কমে গেছে? নগদ টাকা। আরেকটি বোঝার সুবিধার্থে লিখছি যে এর বিপরীতে আমরা যখন নগদান হিসাব ক্রেডিট করলাম, এর বিপরীতে কি আছে? ব্যাংক হিসাব। বিবরণের ঘরে আমরা লিখব ব্যাংক হিসাব। তাহলে এই টাকাটা আমরা কোথায় জমা দিলাম? ব্যাংকে জমা দিলাম। 29/11 তারিখে এটা আমরা ব্যাংকে জমা দিলাম। কত টাকা? $5,000। এটা কোত্থেকে আসলো? নগদান থেকে। এখানে আমরা ইংরেজিতে সি অথবা বাংলায় ক লিখতে পারবো। সি বা ক। এই সি বা ক যে কোনো একটা লিখলেই হবে। এই ধরনের যে এন্ট্রি আমরা দিব, সেটাকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। তাহলে বিপরীত দাখিলা কি হবে? একই সঙ্গে নগদ টাকা এবং ব্যাংক টাকাকে প্রভাবিত করবে বিপরীত দিকে। যদি ব্যাংকের ঘরে ডেবিট হয়,
তাহলে নগদ থেকে ক্রেডিট হবে। আবার যদি নগদ থেকে ব্যাংকের ঘরে ক্রেডিট হয় তাহলে নগদের ঘরে ডেবিট হবে, নগদের ঘরে যোগ হবে, ব্যাংক থেকে বিয়োগ হবে। এই ধরনের এন্ট্রিকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। আরেকটা এন্ট্রি লেখা আছে এখানে দেখো, অফিসের প্রয়োজনে ব্যাংক হতে নগদ উত্তোলন। অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে নগদ টাকা যদি আমরা উত্তোলন করি তাহলে এর প্রভাব কি হয় এটা একটু দেখব। ঠিক এই দুইটাই আমাদের কন্ট্রা এন্ট্রি হয়ে থাকে সাধারণত, ভাষা একটু চেঞ্জ হতে পারে। অফিসের প্রয়োজনে আমরা টাকা ব্যাংক থেকে তুললাম, তাহলে টাকাটা কোথায় আসলো? ব্যাংকের টাকা কি হলো? কমে গেল। আর নগদের টাকা, পকেটের টাকা কি হলো? বেড়ে গেল। তাহলে আমরা এটাকে লিখব, একটু মুছে দিই আমি, 2 নম্বরে লেখা আছে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন। অফিসের প্রয়োজনে নগদ অর্থ ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা। আমরা অফিসের প্রয়োজনে যখন নগদ অর্থ ব্যাংক থেকে উত্তোলন করব তাহলে ব্যাংকের টাকা কমে যাবে। ব্যাংকের টাকা কমে গেলে আমরা কি করব? ক্রেডিট করব। ব্যাংকের টাকা ক্রেডিট করলাম, কত টাকা? 10,000 টাকা। এই টাকাটা কোথায় জমা হবে? নগদের ঘরে জমা হবে। কাজেই এই বিবরণী ঘরে আমরা লিখব নগদান হিসাব। নগদান হিসাব, বিপরীত নামটা লিখতে হবে, এটা কন্ট্রা। আবার ঠিক একইভাবে যে ব্যাংক থেকে টাকা কমে গেল আর টাকাটা যুক্ত হলো কোথায়? নগদের ঘরে। নগদের টাকা বেড়ে গেল, টাকাটা কোথায় থেকে আসলো? ব্যাংক থেকে। আমরা ব্যাংক হিসাব সি লিখবো এখানে। ঠিক এইটার যদি জাবেদা আমরা করি তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 10,000, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। এই জাবেদা থেকে আমরা এই খতিয়ানে পোস্টিং দেব। তাহলে নগদে কি করা হয়েছে? নগদে ডেবিট করা হয়েছে। কাকে ডেবিট করা হয়েছে? ব্যাংকের টাকা 10,000 টাকা। নগদের পরিমাণ বেড়ে গেল, ব্যাংকের টাকা কমে গেল। তাহলে এই দুইটি জাবেদা থেকে আমরা দেখলাম কন্ট্রা এন্ট্রির প্রভাব। যদি নগদের টাকা বেড়ে যায় তাহলে ব্যাংকের টাকা কমে যাবে, অথবা যদি ব্যাংকের টাকা বেড়ে যায় তাহলে নগদের টাকা কমে যাবে। এই ধরনের এন্ট্রিকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো একটু ভালো করে আমরা পড়ে নেব। অঙ্কে আবার আমরা দেখব এটা কিভাবে প্রভাব করে। এরপরে আমরা দেখব বিপরীত দাখিলা, সরি উল্টা দাখিলা বা রিভার্স এন্ট্রি। রিভার্স এন্ট্রি কাকে বলে? যেসব লেনদেন নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে নগদের কলামে লিখতে হয় তাকে উল্টা দাখিলা বলে। যে সমস্ত লেনদেন নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে নগদের কলামে লিখতে হবে। একই সাথে নগদের কলামেই ডেবিট, নগদের কলামেই ক্রেডিট। এই ধরনের, যেমন এটাকে যদি আমরা কাল্পনিকভাবে লিখি তাহলে নগদের কলামে ডেবিট, নগদের কলামে ক্রেডিট, এই টাকাটা, তাহলে এটাকে আমরা লিখব রিভার্স আর রিভার্সাল এন্ট্রি। সংজ্ঞাটা আমরা আরেকটু দেখে নিই যে যেসব লেনদেন নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে নগদের কলামে লিখতে হবে। ডেবিট দিকেও নগদের কলামে, ক্রেডিট দিকেও নগদের কলামে। যে লেনদেনের ফলে ডেবিট দিকে নগদের কলাম প্রভাবিত হবে এবং ক্রেডিট দিকে নগদের কলাম প্রভাবিত হবে সেই সমস্ত লেনদেনকে আমরা বলবো উল্টা দাখিলা বা রিভার্স এন্ট্রি। যেমন একটি উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো, মিজানের নিকট হতে 10,000 টাকা চেক পেয়ে তা মিরাজকে প্রদান করা হলো। এটার আমরা একটু দেখে নেব, কার কাছ থেকে চেকটা পেয়েছি? মিজানের নিকট হতে চেক প্রাপ্তি। আসলে এই সেন্টেন্সটা থেকে প্রকৃতপক্ষে দুইটি জাবেদা হয়। একটা হলো মিজানের নিকট হতে চেক প্রাপ্তি। তাহলে চেক পেলে আমরা কি লিখলাম? নগদান হিসাব ডেবিট, ডেবিট মিজান হিসাব। কার কাছ থেকে চেক পেয়েছি? মিজানের কাছ থেকে পেয়েছি। কত টাকা? 10,000 টাকা। এটা একটা ঘটনা। এরপরে আরেকটি হচ্ছে
যে সেই চেকটি আবার মিরাজকে প্রদান করা হয়েছে, তাহলে মিরাজ হিসাব ডেবিট, ডেবিট নগদান হিসাব, হিসাব ক্রেডিট। এই দুইটি জাবেদা অ্যাকচুয়ালি এখান থেকে হয়, যেটা আমরা একসাথে যখন এটাকে করব, দেখো নগদ কি করা হয়েছে, ডেবিট করা হয়েছে, আবার নগদ ক্রেডিট করা হয়েছে। এই ডেবিট এবং ক্রেডিট একসাথে প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে গেল, ডেবিট ক্রেডিট জিরো হয়ে গেল, তাহলে আমাদের থাকলো কি মিরাজ হিসাব ডেবিট, মিজান হিসাব ক্রেডিট। মিরাজ এবং মিজান হিসাব ক্রেডিট এই দুইটি থাকলো। তাহলে এইটা নগদান বইতে কোথায় হবে, আমরা এই নগদান বইয়ের ডেবিট দিকে কার কাছ থেকে পেয়েছি, মিজানের নিকট হতে পেয়েছি, তাহলে এখানে আমরা লিখব মিজান, মিজান। এখানে এই নগদান হিসাব ডেবিট, মিজান হিসাব ক্রেডিট, এটা যদি খতিয়ানে ট্রান্সফার করি, নগদান হিসাবে ডেবিটের কলামে মিজানের নামটা লিখব, বিপরীতটা, তাহলে এটা গেল। এরপরে মিরাজকে আমরা প্রদান করলাম নগদান, নগদান হিসাবে ক্রেডিটে যা লিখবো আমরা মিরাজ, এটা আর অর্থাৎ রিভার্স এন্ট্রি, এটাকে বলা হয় উল্টা দাখিলা। তাহলে নগদান 2 ঘরা নগদান বই বা 3 ঘরা নগদান বই, এই দুইটি জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটি যদি আমরা ভুল করি তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় শিখলাম আজকে, রিভার্স এন্ট্রি এবং কন্ট্রা এন্ট্রি। আমরা এরপরে একটি প্র্যাকটিক্যাল প্রবলেমে যাব। জনাব জাহিন হুসাইন 2016 সালের 1 জুলাই তারিখ নগদ 60,000 টাকা এবং ব্যক্তিগত প্রাইজ বন্ড ভাঙে 20,000 টাকা নিয়ে হুসাইন ট্রেডার্স নামে একটি ব্যবসা শুরু করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানটার নাম কি, হুসাইন ট্রেডার্স। এটাকে 2 ঘরা নগদান বই করতে বলা হয়েছে, 2 ঘরা নগদান বই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতোমধ্যেই 2 ঘরা নগদান বইয়ের ছক আঁকা শিখেছি।
আজকে আবারও একে দেখালাম। দুঘরা নগদান বইতে তারিখের কলাম, বিবরণ বা হিসাব খাত, চালান নম্বর অথবা রসিদ নম্বর লিখলেও হবে, জাবেদা পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংকের টাকা, ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, জাবেদা পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংকের টাকা। এই কয়টি কলামে আমরা দুঘরা নগদান বইকে ছকটা এঁকে নিয়েছি। এখন আমরা তারিখ অনুযায়ী পোস্টিং দিব। 2016 সাল জুলাই মাস, জুলাই 1 তারিখ। আমরা একটু দেখি, শুরুতে লেখা আছে 2016 সালের জুলাই 1 তারিখ নগদ 60,000 টাকা এবং ব্যক্তিগত প্রাইজ বন্ড 20,000 টাকা। এই দুইটা নিয়ে তারা ব্যবসা শুরু করছে। নগদ টাকা, প্রাইজ বন্ডের টাকা, আসবাবপত্র, দালান কোটা, কলকবজা, পণ্যদ্রব্য এই সমস্ত নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় তাহলে এটাকে আমরা মূলধন হিসাবে হিসাবভুক্ত করে থাকি। অর্থাৎ নগদ টাকা নিয়ে কারবার শুরু করলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তারপরে ব্যাংকের টাকা নিয়ে কারবার শুরু করলে নগদান হিসাব ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অনুরূপভাবে যত সম্পদ নিয়ে কারবার শুরু করা হবে সবগুলিকে ডেবিট করে মূলধনকে ক্রেডিট করতে হবে। তাহলে এখানে আমাদের 60,000 টাকা নগদ আর 20,000 টাকা প্রাইজ বন্ড। প্রাইজ বন্ড ভাঙ্গালে কিন্তু নগদ টাকায় হয়ে যায়। এখানে প্রাইজ বন্ড ভাঙ্গানোর কথা বলা হয়েছে। ভাঙ্গানো মানে নগদায়ন করা হয়েছে। তাহলে টোটাল আমার কত টাকা হলো? 80,000 টাকা। তাহলে মূলধন হিসাব এখানে আমরা লিখব মূলধন হিসাব, মূলধন হিসাব 80,000 টাকা। অর্থাৎ 80,000 টাকা নিয়ে হোসাইন ট্রেডার্স কারবার শুরু করেছেন। 1 তারিখে এই লেনদেনটা লিপিবদ্ধ করা হলো। এরপরে আমরা দেখব জুলাই 2 তারিখে কি করা হয়েছে। প্রাইজ বন্ড ভাঙ্গে বিনিয়োগকৃত টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। প্রাইজ বন্ড যেটা ভেঙেছিলাম ওটার নগদে রূপান্তর করা হয়েছিল, সেই নগদ টাকা আবার ব্যাংকে জমা দেওয়া হয়েছে। প্রাইজ বন্ড ভাঙ্গালে কি হয়? নগদে রূপান্তরিত হয়। সেই নগদ টাকা আমরা আবার ব্যাংকে জমা দিয়েছি। প্রাইজ বন্ডের ভাঙ্গানো টাকা আমরা ব্যাংকে জমা দিয়েছি। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জাবেদাটা আবার জেনে নিই, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জুলাই 2 জাবেদা থেকে যদি আমরা আসি, এটাকে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে টাকা কি হবে? বেশি হবে। 2 তারিখে ব্যাংকের ঘরে 20,000 টাকা যুক্ত হবে। আর 2016 সালে জুলাই 2 তারিখ নগদ টাকা 20,000 কমে যাবে। নগদ টাকা কোথায় জমা দিয়েছি আমরা? ব্যাংকে। এই প্রশ্নের জবাবে এখানে আমরা লিখব ব্যাংক হিসাব। অর্থাৎ এখান থেকে এই জাবেদা থেকে যদি আমরা খতিয়ানে স্থানান্তর করি তাহলে নগদান হিসাব ক্রেডিট পাশে 20,000 টাকা আর এর বিপরীত ব্যাংক হিসাবটা আমাদের বিবরণের ঘরে লিখতে হবে। অনুরূপভাবে এই জায়গায় ব্যাংকের ঘরে টাকা জমা হয়েছে, এখানে আমরা লিখব নগদান হিসাব। এটাকে কি লিখতে হবে? সি লিখতে হবে। এটা কন্ট্রা এন্ট্রি। এই 20,000 টাকা কন্ট্রা এন্ট্রি। তো কন্ট্রা এন্ট্রির বৈশিষ্ট্য কি? একই সঙ্গে যদি ব্যাংকের টাকা বেড়ে যায় তাহলে নগদ টাকা কমে যাবে, এটা একটা শর্ত দেওয়া ছিল। অথবা নগদ টাকা যদি বেড়ে যায় তাহলে ব্যাংকের টাকা কমে যাবে। অর্থাৎ বিপরীত প্রক্রিয়া হবে নগদ এবং ব্যাংকের মধ্যে। এটাকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। জুলাই 3 তারিখে আমরা দেখি কি এন্ট্রি দেওয়া আছে। পণ্য বিক্রয় 20,000 টাকা, যার পরিবহন ব্যয় 1,000 টাকা। পণ্য বিক্রয় করলে কি জাবেদা হয়? পণ্য বিক্রি করলে আমরা নগদ টাকা পাই। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা আমি আমাদের বোঝার সুবিধার্থে পাশে লিখে এটা খতিয়ানভুক্ত করছি, নগদান বইয়ে অন্তর্ভুক্ত করছি। নগদে পণ্য বিক্রি করলে নগদ টাকা কি হবে? বাড়বে। কত টাকা নগদে পণ্য বিক্রি করা হয়েছে? 20,000 টাকা। 3 তারিখ নগদের পরিমাণ 20,000 টাকা বেড়ে গেছে। কি বাবদে নগদ টাকা পেয়েছি আমরা? বিক্রয় বাবদ। বিক্রয় বাবদ নগদ টাকা আমরা পেয়েছি। বিক্রয় পণ্য বিক্রি করলে নগদ টাকা বাড়ে। বিবরণী ঘরে আমরা লিখবো কি? এই নগদ টাকা 20,000 কেন এসছে? বিক্রয় থেকে এসছে। এখন এইটা নগদান বইতে অন্তর্ভুক্ত করেছি। এরপরে এই বিক্রয় সংক্রান্ত
পরিবহন ব্যয় আছে, অর্থাৎ পণ্য বিক্রি করতে আমরা বাজারে নিয়ে গেছি, পণ্যটা 2000 টাকা প্রদান করা হয়েছে, এটা কি হয়? নগদ টাকা কমে যায়। তাহলে জুলাইয়ের 3 তারিখ এটাকে লিখবো আমরা বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহনের মাধ্যমে নগদ টাকা কত কমেছে? 2000 টাকা। হ্যাঁ, একটু খেয়াল করবো, এটাকে কিন্তু তোমরা অবশ্যই বিপরীত দাখিলা বা উল্টা দাখিলা মনে করবে না, কারণ টাকার পরিমাণ কিন্তু এক নয়। বিপরীত বা কন্ট্রা দাখিলার ক্ষেত্রে টাকার পরিমাণ সমান হবে। এরপর আছে ধারে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, যার পরিবহন ব্যয় 2000 টাকা। সরি, এটার পরিবহন ব্যয় ছিল 1000 টাকা, বিক্রয় পরিবহন ছিল 1000। আর পরেরটা জুলাই 4 তারিখ ধারে আসবাবপত্র ক্রয়। সুপ্রিয় শিক্ষার্থী, ধারে কোনো লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। প্রথম শর্ত, ধারে কোনো লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, কাজেই ধারে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা এখানে আসবে না। কিন্তু পরিবহন ব্যয় 2000 টাকা প্রদান করা হয়েছে। আসবাবপত্র ক্রয় করে বাসায় বা প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য যে পরিবহন ব্যয় 2000 টাকা, এটা কিন্তু আমাদের নগদে প্রদান করা হয়েছে, যার জন্য নগদ টাকা কমে গেছে। তাহলে 4 তারিখে, জুলাই 4 তারিখে আমাদের লিখবো আসবাবপত্র, আসবাবপত্র ব্র্যাকেটে পরিবহন ব্যয়। পরিবহন ব্যয় নামে শুধু লেখা যাবে না, কারণ আসবাবপত্র স্থায়ী সম্পদ ক্রয়ের যাবতীয় খরচটা আসবাবপত্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কাজে এখানে আসবাবপত্র লিখেছি, কিন্তু আসবাবপত্র এটা প্রকৃত আসবাবপত্র নয়, আসবাবপত্রের পরিবহন ব্যয়। পরিবহন ব্যয় কত টাকা? 2000 টাকা। জুলাই 5 তারিখে আছে ওয়াহিদের নিকট হতে 50,000 টাকা পণ্য ক্রয়, যার মধ্যে 30% নগদে এবং 30% দাগ কাটা চেকে প্রদান করা হলো। পণ্য ক্রয় করলে কি হয়? টাকা কারবার থেকে চলে যায়। তো 50,000 টাকা 30% সমান 15,000 টাকা হয়। তো 15,000 টাকা পণ্য নগদে ক্রয় করা হয়েছে, আর 15,000 টাকার পণ্য দাগ কাটা চেকে ক্রয় করা হলে সেটা কি হবে? ব্যাংক থেকে চলে যাবে। আর নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা কমে যাবে। তাহলে জুলাই 5 তারিখে আমাদের এন্ট্রিটা হবে ক্রয় হিসাব। নগদে 15,000, ব্যাংকে 15,000। আশা করি 5 তারিখের এন্ট্রিটা বুঝতে পেরেছো। 5 তারিখে টোটাল 50,000 টাকা পণ্য আমরা ক্রয় করেছিলাম, 50,000 টাকা ক্রয় করেছিলাম, যার মধ্যে 30% নগদে এবং অবশিষ্ট 30% ব্যাংকের মাধ্যমে, টোটাল 60%। আর 40%-এর কথা এখানে বলা নাই, নিশ্চয় ওটা বাকিতে। আর বাকিতে নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, এটা আমি পূর্বে বহুবার বলেছি। কাজেই এই 50,000-এর 30% করলে 15,000 টাকা হয়, এটা নগদ থেকে কমে যাবে, আর ব্যাংক থেকে কমে যাবে অনুরূপ 15,000 টাকা। এরপরে জুলাই 7 তারিখে পণ্য বিক্রয়ের 10,000 টাকা মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দিলেন। পণ্য বিক্রয়ের 10,000 টাকা মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দিলেন। ব্যক্তিগত ব্যাংক হিসাবে যদি জমা দেওয়া হয়, এটা উত্তোলনের হিসাবে বিবেচিত হয়। তাহলে প্রথমে এখান থেকে আমরা যে জাবেদারটা একটু করে দেখি, খসড়া পণ্য বিক্রয়ের জাবেদা কি হয়? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। $10,000 নগদে পণ্য বিক্রি করেছি। নগদে পণ্য বিক্রি করলে নগদান বাড়বে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে, এটা জাবেদা আমরা জানি। এখন এই নগদে 10,000 টাকা বিক্রিত পণ্য বিক্রির অর্থটা ব্যক্তিগত ব্যাংক হিসেবে জমা দিলাম। আমরা অফিসের ব্যাংক হিসেবে জমা না দিয়ে আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলাম। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বা ব্যক্তিগত হিসাবে লেনদেন লিপিবদ্ধ হলে এটাকে উত্তোলন হিসাবে বিবেচিত হয়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, এখানে আরেকটি জাবেদা হয়, ব্যাংক হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে কি হলো দেখো, এই নগদ ডেবিট একবার করা হয়েছিল, আবার ক্রেডিট করা হয়েছে আরেকবার। তাহলে নগদের ঘরে ব্যালেন্সটা নগদের নাম থাকবে না। তাহলে পণ্য যখন আমরা বিক্রি করলাম জুলাই 7 তারিখ, জুলাই 7, এটা বিক্রয় জাবেদা থেকে যদি এই জাবেদা থেকে যদি আমরা খতিয়ানে ট্রান্সফার করি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 10,000 টাকা। আবার এখান থেকে যদি আমরা খতিয়ানভুক্ত করি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাবের ক্রেডিট পাশে ব্যাংক হিসাব, এখানে হবে ব্যাংক হিসাব, ব্যাংকে জমা দেওয়া হয়েছে কত টাকা? নগদ থেকে কমে গেল 10,000 টাকা। এটাকে আমরা বলবো রিভার্স এন্ট্রি। রিভার্স এন্ট্রি, উল্টা দাখিলা। দেখো, উল্টা দাখিলার বৈশিষ্ট্য হলো যে নগদান বইয়ের ডেবিট দিকে যত টাকা হবে, ক্রেডিট দিকেও সেই পরিমাণ টাকায় একই কলাম থেকে মাইনাস হবে। বিক্রয় হিসাব ডেবিট 10,000, আর ব্যাংক হিসাব থেকে এখানে নগদান বইয়ের ক্রেডিট পাশে ব্যাংক হিসাব লিখে 10,000 টাকা ক্রেডিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে রিভার্স এন্ট্রি বা উল্টা দাখিলা কাকে বলে, তার প্রভাবটা এখানে দেখালাম। এর আগেও আমি দেখিয়েছি, আবারও এই প্রবলেমে 7 নম্বরে যেটা সেটা রিভার্স এন্ট্রি, সেটা আমি দেখালাম। এরপরে জুলাই 10 তারিখে আছে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং অফিসের প্রয়োজনে 8,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলো। ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং অফিসের প্রয়োজনে 8,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন। এটার জাবেদা যদি তোমরা করতে পারো, দেখো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে কি হয় জাবেদা? উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। এটা একটা জাবেদা হবে। আর একটা জাবেদা হচ্ছে অফিসের প্রয়োজনে উত্তোলন করলে। অফিসের প্রয়োজনে যদি আমরা উত্তোলন করি, এটা ব্যক্তিগত প্রয়োজনে এবং অফিসের প্রয়োজনে 8,000 টাকা ব্যাংক হতে উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আরেকটি হচ্ছে অফিসের প্রয়োজনে 8,000 টাকা ব্যাংক হতে উত্তোলন, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তারিখ 10 তারিখ, জুলাই 10। আমরা ব্যক্তিগত প্রয়োজনে যেটা উত্তোলন করব সেটার বিবরণী ঘরে লিখতে হবে উত্তোলন হিসাব। কত টাকা আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছি? 5,000 টাকা। আর 10 তারিখে আর একটা লেনদেন হয়েছে, যেটা অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। এটা অফিসের প্রয়োজনে যখন উত্তোলন করব তখন জাবেদা হবে, দেখো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই টাকাটা নগদে যে জমা হবে, এখানে লিখতে হবে নগদান হিসাব, নগদান হিসাব। এটা কন্ট্রায়েন্ট্রি হবে। ব্যাংক থেকে কমবে কত টাকা? 8,000 টাকা। এই 8,000 টাকা 10 তারিখে এসে নগদের ঘরে জমা হবে। টাকাটা কোথা থেকে আসলো? ব্যাংক থেকে আসলো। কন্ট্রায়েন্ট্রি, ব্যাংক। নগদের ঘরে জমা হবে 8,000 টাকা। এই 8,000 যেটা সেটা হবে কন্ট্রা, আর 5,000 যেটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে সেটা সিম্পল লেনদেনের হিসাবে নগদান বইতে হিসাবভুক্ত করতে হবে। এরপর জুলাই 12 তারিখ ওয়াহিদের নিকট প্রদত্ত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। আমরা এই 15 তারিখে যে পণ্যটা ক্রয় করেছিলাম সেখানে এই 5 তারিখে ক্রয়ের 15,000 টাকা আমরা চেকের মাধ্যমে প্রদান করেছিলাম। এই চেকটা প্রত্যাখ্যাত হয়ে আবার ফেরত এসছে। প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলে এটা আবার ব্যাংকে এসে জমা হবে। এই টাকার পরিমাণ এখানে দেখো 12 তারিখে টাকার পরিমাণ উল্লেখ নেই। এই 12 তারিখটা আসলে এটা প্রতিনিধিত্ব করছে 5 তারিখের এই 15,000 টাকাকে। এই 15,000 টাকায় এখানে আমরা 12 তারিখ দিয়ে লিখব ওয়াহিদ, ওয়াহিদ প্রত্যাখ্যাত চেক, প্রত্যাখ্যাত চেক।
এই নাম দিয়ে আমরা ব্যাংকের ঘরে 15,000 টাকা লিখব। এরপর জুলাই 15 তারিখে দেখি আমরা কি লেখা আছে। দেনাদারের নিকট হতে 10,000 টাকা পাওনার মধ্যে 8,000 টাকা পাওয়া গেল, অবশিষ্ট টাকা কুঋণ বলে গণ্য হলো। 15 তারিখের এন্ট্রিটা একটু ভালো করে দেখি। দেনাদারের নিকট হতে 10,000 টাকা পাওনার মধ্যেই 8,000 টাকা পাওয়া গেছে। তাহলে 8,000 টাকা যদি আমরা পাই তাহলে নগদের 8,000 টাকা আমাদের বাড়বে। 15 তারিখে আমরা লিখবো এখানে কার কাছ থেকে পেয়েছি, দেনাদারের কাছ থেকে। তাহলে এখানে হিসাবের বিবরণী ঘরে লিখবো দেনাদার হিসাব। নাম থাকলে আমরা নাম লিখতে পারতাম। দেনাদার হিসাব কত টাকা পেয়েছি, 8,000 টাকা। নগদের ঘরে আমরা লিখবো 8,000 টাকা। আচ্ছা, পেতাম কত, 2,000 টাকা। অবশিষ্ট 10,000 টাকা পেতাম, তার মধ্যে 8,000 টাকা পেয়েছি আর 2,000 টাকা পাবো না। যে 2,000 টাকা পাবো না সেটা 2 ঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। যদি 3 ঘরা নগদান বই করতাম সেই ক্ষেত্রে ওটা অন্তর্ভুক্ত করতাম আমরা। এখন জুলাই 25 তারিখ কর্মচারীর বেতন 5,000 টাকা মালিক ব্যক্তিগত টাকা থেকে প্রদান করেন। কর্মচারীর বেতন প্রদান করা হয়েছে ব্যক্তিগত তহবিল থেকে। ব্যক্তিগত তহবিল বলতে আমরা কি বুঝি, মূলধন হিসেবে টাকাটা আগে নিয়ে আসতে হবে কারবারে, তারপরে সেই টাকাটা কর্মচারীর বেতন দিতে হবে। যে কোনো ব্যক্তিগত তহবিল যদি কারবারে নিয়ে আসা হয় সেটাকে আমরা বলবো মূলধন। তাহলে এটা জাবেদা হয় কি, একটু খেয়াল করি। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 5,000, মূলধন হিসাব ক্রেডিট 5,000। এই 5,000 টাকা ব্যক্তিগত টাকা কারবারে আমি আগে কন্ট্রিবিউট করেছি, সেই টাকাটা বেতন হিসাবে দেব। কি হবে, বেতন হিসাব ডেবিট 5,000, নগদান হিসাব ক্রেডিট 5,000। এই যে নগদ টাকা আমি কারবারে নিয়ে এসেছি মূলধন হিসাবে, সেই টাকা থেকে আমি সরাসরি কর্মচারীর বেতন পরিশোধ করব। তাহলে প্রথমে আমাদের মূলধন বাড়াতে হবে, অর্থাৎ নগদ টাকা বাড়বে। নগদান হিসাবে এখানে 25 তারিখ জুলাই 25 আমরা লিখব মূলধন হিসাব, আর বেতন হিসাবে এই পাশে লিখবো আমরা 25 তারিখ বিবরণের ঘরে বেতন হিসাব। বেতন প্রদান করলে নগদ টাকা কি হয়, কমে যায়। নগদ টাকা কমে গেল 5,000 টাকা। তাহলে এটা একই দিকে হয়েছে বিধায় এটাকে বলা হবে রিভার্স এন্ট্রি, রিভার্স। আর অর্থাৎ দেখো 5,000 টাকা নগদ থেকে কমে গেছে, আবার 5,000 টাকা নগদে বেড়েছে। যখন আমি মূলধন হিসেবে 5,000 টাকা নিয়ে আসলাম কারবারে, তখন নগদ টাকার পরিমাণ বেড়ে গেল। আবার ওই নগদ টাকা যখন বেতন হিসেবে পরিশোধ করলাম তখন আমার নগদের পরিমাণ কমে গেল ক্রেডিট পাশে। তাহলে এই 5,000 টাকা উভয় দিকেই, ক্রেডিট দিকে এবং ডেবিট দিকে, নগদ কলাম থেকে নগদ কলামে অন্তর্ভুক্ত হয়েছে বিধায় এটাকে বলা হবে রিভার্স এন্ট্রি। এরপর আরেকটা আছে জুলাই 31 তারিখ জীবন বীমা প্রিমিয়াম 5,000 টাকা চেক দ্বারা পরিশোধ করা হয়েছে। এই এন্ট্রি থেকে সহজেই বোঝা যায় পরিশোধ করলে কি হয়। পরিশোধ করলে আমাদের টাকা কমে যায়, সে নগদ টাকাই হোক বা ব্যাংকের টাকাই হোক। তাহলে সেটা অবশ্যই ক্রেডিট পাশে হবে, যে কোনো প্রকার পরিশোধ ক্রেডিট পাশে হবে। তাহলে কিভাবে পরিশোধ করেছি, কিসের জন্য করেছি, জীবন বীমা। জীবন বীমা বাবদ দিয়েছি কত, 5,000 টাকা চেক দ্বারা। তাহলে আমরা ব্যাংকের কলামে লিখবো 5,000 টাকা। জীবন বীমার 5,000 টাকা আমরা ব্যাংক থেকে পরিশোধ করে দিয়েছি। এই ছিল আমাদের আজকে ব্যবহারিক প্রশ্ন, যেখান থেকে আমরা পোস্টিং দিয়েছি। এখানে এখন আমরা এটার ব্যালেন্সিং করব। কিভাবে ব্যালেন্সিং করি একটু দেখি। আগে নগদান বই সবসময় সাধারণত ডেবিট ব্যালেন্স শো করে,
কাজে আমরা ডেবিট দিকে যোগ করব 10 18 26 1,31,000। এটা ঠিক নগদের যোগফল করার পরে আমরা ক্রেডিট পাশে নগদটা করে নেব 1,31,000 টাকা। 1,31,000 টাকা লিখার পরে আমরা এই ক্রেডিট পাশে যে নগদ টাকাগুলি রয়েছে সেটা এখান থেকে মাইনাস করব। এখানে ব্যালেন্স হবে 78,000 টাকা। এই 78,000 টাকা এটা ব্যালেন্স থাকলো। এরপরে আমরা ব্যাংকের কলামটা যোগ করি 20 আর 15 35,000 টাকা। 35,000 টাকা। ঠিক এইভাবে এখানেও আমরা 35,000 টাকা লিখি। 35,000 টাকা থেকে আমাদের 20 25 33 বাদ দিলে হচ্ছে আমাদের 2,000 টাকা। এটাকে আমরা এই মাসের অর্থাৎ জুলাই মাসের 31শে জুলাই ব্যালেন্স বিডি এই নাম দিয়ে লিখবো। ব্যালেন্স বিডি 31শে জুলাই, এটাকে আমরা ব্যালেন্সিং রেখা টেনে দিই, ব্যালেন্সিং রেখা। এরপরে যে পরের মাসে জুলাই পরে কি হবে, আগস্ট মাস, আমরা এই দাগের নিচে আমরা লিখবো আগস্ট 1। এই 78,000 এবং 2,000 এই ব্যালেন্সটা যথাক্রমে ক্যাশের ঘরে 78,000 এবং ব্যাংকের ঘরে 2,000 টাকা আমরা ট্রান্সফার করে নিয়ে আসব। নিয়ে এসে এটাকে আমরা এই ঘরের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখবো। শেষ করে দিলাম। অর্থাৎ এর পরের মাসে যখন আমরা নগদ লেনদেন হবে তখন এই 78,000 এবং 2,000 টাকা ব্যালেন্স নিয়ে তারপর থেকে আমাদের লেনদেনগুলি লিপিবদ্ধ করতে হবে। এটা গেল হচ্ছে আমাদের দুঘরা নগদান বইয়ের ব্যালেন্স নির্ণয় করা হলো, কিভাবে দুঘরা নগদান বই সম্পাদন করা হয়ে থাকে আমরা দেখলাম। আসলে এখান থেকে আরো কিছু আমরা জানবো। দেখি কি চাওয়া হয়েছে। এই অঙ্ক থেকে উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। উত্তোলন ও মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা দিতে বলেছে এবং জুলাই মাসের শেষে নগদ উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত নির্ণয় করতে বলা হয়েছে। এটা কিন্তু আমরা করে ফেলেছি, গ নম্বরটা আগে করেছি, গ নম্বরটা করেছি। সৃজনশীল প্রশ্নের ধরন হলো যে চ্যাপ্টারেই হোক না কেন প্রশ্ন, তার সাথে ওই চ্যাপ্টারের অন্যান্য প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। যেমন এর সাথে উত্তোলন হিসাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে এবং উত্তোলনের মূলধনে জাবেদা দিতে হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু জাবেদার চ্যাপ্টার নয়, তারপরেও এখান থেকে জাবেদা চাওয়া হয়েছে। প্রত্যেকটা লেনদেনই কিন্তু জাবেদাতে আগে অন্তর্ভুক্ত করে, বা জাবেদা যদি আমরা না জানি তাহলে কিন্তু নগদান বইতে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না বা দুঘরা নগদান বই করতে পারবো না। এরপরে আমরা ক নম্বর এবং খ নম্বরটা একটু দেখে নিই যথাক্রমে। ক নম্বরে বলা হয়েছে উত্তোলনের পরিমাণ নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী, উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হবে এই অঙ্ক থেকে। তাহলে আমাকে কিন্তু আবার একটু ব্যাকে যেতে হবে।
উত্তোলনের পরিমাণ জানার জন্য অঙ্কটাতে যেতে হবে। এখান থেকে আমাকে বেছে বেছে উত্তোলন কোনগুলি আছে সেটা আগে খুঁজে দেখতে হবে। একটা ছক দাগে নি। তারিখ, বিবরণ বা হিসাব খাত, টাকা। হিসাব খাত দরকার নেই। উত্তোলনের পরিমাণ কি কি আছে একটু দেখি আমরা। যেমন প্রাইস বন্ড ভাঙ্গে বিনিয়োগ করা হয়েছে, এটা উত্তোলন নয়। পণ্য বিক্রয়, এটাও নয়। ধারে আসবাবপত্র নয়। ওয়াহেদের নিকট হতে, এটাও উত্তোলনের মধ্যে পড়ে না। পণ্য বিক্রয় 10,000 টাকা, মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে জমা দিলেন। এই ব্যক্তিগত ব্যাংক হিসেবে যেটা জমা দিয়েছে সেটা কিন্তু উত্তোলন হিসেবে গণ্য হবে। তাহলে 2016 সালের 2016 জুলাই 7 তারিখ পণ্য বিক্রয়ের টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা। ব্যাংক হিসাবে জমা কত টাকা? 10,000 টাকা। ব্যক্তিগত লেনদেন যেটাই হবে সেটাকে আমরা উত্তোলন হিসাবে বিবেচনা করব। এরপরে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 এবং অফিসের প্রয়োজনে 8,000 টাকা। ব্যক্তিগত জুলাই 10 তারিখ, জুলাই 10 ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। এরপরে আরো কিছু আছে দেখে নি আমরা। কর্মচারীর বেতন 5,000 টাকা মালিক ব্যক্তিগত টাকা থেকে প্রদান করেন। তাহলে এখানে 25 তারিখ ব্যক্তিগত তহবিল হতে বেতন প্রদান। সরি, একটু ভুল হয়ে গেছে। জীবন বীমা প্রিমিয়াম জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। টোটাল 20,000 টাকা উত্তোলন হিসাবে, মোট উত্তোলন 20,000 টাকা। এরপরে যেটা করতে বলা হয়েছে একটু দেখে নিই। উত্তোলন ও মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা দেখাও। উত্তোলন এবং মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা। তাহলে আমাদেরকে আবার জাবেদা করতে হবে। জাবেদার ছক দাগে নি।
এখন এখান থেকে মূলধন এবং উত্তোলন সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে সেগুলি আমাদের জাবেদা দিতে বলা হয়েছে। দেখো, প্রথমেই 2016 সালে জুলাই 1 60,000 টাকা নগদ এবং 20,000 টাকা প্রাইজ বন্ড নিয়ে কারবার শুরু করা হয়েছিল। এটার জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা এবং প্রাইজ বন্ড মূলধন হিসাবে কারবারে বিনিয়োগ করা হলো, যেহেতু নগদ টাকা এবং প্রাইজ বন্ডের ভাঙ্গানো টাকা মূলধন হিসাবে কারবারে বিনিয়োগ করা হলো। কত টাকা? 80,000 টাকা। এটা মূলধন সংক্রান্ত জাবেদা। এরপরে উত্তোলন সংক্রান্ত জাবেদার মধ্যে জুলাই 7 পণ্য বিক্রয় 10,000 টাকা মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দিলেন। ব্যক্তিগত ব্যাংক হিসাবে যদি জমা দেওয়া হয় তাহলে এটা উত্তোলন হিসাবে ডেবিট হবে, আর ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। পণ্য বিক্রি করে সেই টাকা আমরা তুলে নিয়েছি, নিজস্ব ব্যাংক হিসেবে জমা দিয়েছি। কত টাকা? 10,000 টাকা। যেহেতু পণ্য বিক্রয় লব্ধ অর্থ মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা করলেন, এটা হবে এর ব্যাখ্যা। এরপরে উত্তোলন সংক্রান্ত 10 তারিখে একটি জাবেদা রয়েছে। 10 ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইটার ব্যাখ্যা লিখতে হবে, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলো, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলো, এর পরিমাণ হবে 5,000 টাকা। এটা আমরা দুঘরা নগদান বইতে দেখিয়েছি। এরপরে জুলাই 25 তারিখ কর্মচারীর বেতন 5,000 টাকা ব্যক্তিগত টাকা থেকে প্রদান করা হয়েছে। এটা মূলধনের জাবেদাতে আসবে, যেহেতু এটা নগদ টাকা মূলধন হিসেবে নিয়ে আসা হয়েছে। তারিখ 25, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। $5,000 টাকা। এটার ব্যাখ্যা লিখব, কর্মচারীর বেতন প্রদানের জন্য ব্যক্তিগত তহবিল মূলধন হিসাবে কারবারে আনয়ন করা হলো। এরপরে জুলাই 31 তারিখ জীবন বীমা প্রিমিয়াম চেক দ্বারা পরিশোধ করা হলো। এই জীবন বীমা প্রিমিয়ামটা সাধারণত মালিকের ব্যক্তিগত বিষয়, এজন্য উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট এই লিখতে হবে। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো, ব্যাংক থেকে চেকের মাধ্যমে প্রদান করা হলো টাকা 5,000। আসলে এটা কোনো জাবেদার চ্যাপ্টার ছিল না, আমরা জাবেদার চ্যাপ্টারের আগে শেষ করেছি। তারপরেও সৃজনশীল পদ্ধতিতে
যে কোনো চ্যাপ্টারের অঙ্কের সাথে অন্য যে কোনো চ্যাপ্টারের অঙ্ক সংযোজন করতে পারেন। এখানে আমি ব্যাখ্যা সময় স্বল্পতার কারণে লিখলাম না, কিন্তু আমি প্রত্যেকটার ব্যাখ্যা মুখে বলে দিয়েছি যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদ টাকা এবং প্রাইজ বন্ডের টাকা মূলধন হিসাবে কারবারে আনয়ন করা হলো। এই কথাটা সবগুলোতেই আমি বলেছি। আশা করি আমরা এই অঙ্ক থেকে জাবেদার সম্পর্কে জানতে পারলাম, তারপরে দুই ঘরা নগদান বই জানতে পারলাম এবং উত্তোলন এবং মূলধনের পরিমাণটাও নির্ণয় করতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এরপরেও আরেকটি প্রবলেম এখান থেকে করব। একটি দুইটি অঙ্ক দিয়ে আসলে একটা চ্যাপ্টার পুরোপুরি শেষ করা সম্ভব নয়। অনেক কিছু আইটেম রয়েছে যেগুলি একটি অঙ্কের মধ্যে আনাও সম্ভব হয়ে ওঠে না। আমরা পর্যায়ক্রমে জানতে থাকব। তো আজকে আমরা যেটা শিখলাম, বেসিক যেটা এই চ্যাপ্টারের কন্ট্রা এন্ট্রি এবং রিভার্স এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি এবং রিভার্স এন্ট্রি আমরা ভালো করে আবার পড়ে নিব। তাছাড়া কিন্তু আমরা 2 ঘরা নগদান বই এবং 3 ঘরা নগদান বই সঠিকভাবে করতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও করোনার প্রকোপ বেড়ে গেছে। তোমরা সবসময় বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করে বের হবে। পারতপক্ষে চেষ্টা করবে খুব জরুরি প্রয়োজন না হলে বাইরে বের না হওয়া। নিজে সুরক্ষিত থাকো, পরিবারকে সুরক্ষিত রাখো, সমাজ সুরক্ষিত থাকবে। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।